হাত বদল হয়েছে। আমার কথা হলো যে গণমাধ্যমের হাতটা কেন বদল হওয়ার সুযোগ দেওয়া হবে? অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের যে তথ্য মন্ত্রণালয়, আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আরেকদিন এই প্রোগ্রামে ছিলেন, আমিও ছিলাম, তাকে আমি কয়েকটি প্রশ্ন করেছিলাম যে আপনারা ছাত্র নেতৃবৃন্দ আপনারা কেন আসলে গণমাধ্যমে সংস্কারটা করতে পারবেন না? গণমাধ্যমের দৃশ্যমান সংস্কার কি হয়েছে আমি জানি না, আমার চোখে কিছু পড়ে না, তারা কি করতে চেয়েছিলেন সেটিও বলেন না। তবে আমরা দেখেছি যে শেখ হাসিনার আমাদের যে ধরনের সিস্টেম ছিল সেই সিস্টেম রয়েছে এবং সেই সিস্টেমের মধ্য দিয়েই দুটা টেলিভিশনের লাইসেন্স পর্যন্ত দেওয়া হয়েছে। একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছিল, তাদের প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনাগুলো যদি এই সরকারের আমলে বাস্তবায়ন করা যেত সেটা আমাদের জন্য ভালো হতো। কিন্তু আমার প্রশ্ন হলো সেগুলো আসলে বাস্তবায়ন করতে আপনাকে কে বাধা দিয়েছিল? মাহফুজ আলম এর আগে বলেছেন যে প্রশাসন এবং অন্যান্য সেক্টর এমনকি গণমাধ্যম বড় দুটি দল ভাগাভাগি করে নিয়েছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে সেই ভাগাভাগি বন্ধ করার দায়িত্ব ছিল আপনার, কারণ আপনি ব্যর্থ হয়েছেন। এর আগে আমাদের নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের প্রস্তাব বর্তমান এনসিপির নেতা, তিনিও দায়িত্ব পালন করেছেন। অন্তত তিনি যদি তার এই মিনিস্ট্রি সেইভাবে পরিবর্তন করে দেখাতে পারতেন যে আমি আমার এই মিনিস্ট্রিকে এই পরিবর্তন করেছি, আমি গণমাধ্যমের এই সংস্কার করেছি, তিনি অন্যান্য উপদেষ্টাদের জন্য রোল মডেল হতে পারতেন। তিনি কেন পারলেন না? অর্থাৎ এই যে তারা ব্যর্থ হলেন, আগামীতে যারা আসবে তারা যে সফল হবেন তার নিশ্চয়, যেখানে গণঅভ্যুত্থানের ছাত্র শক্তি প্রধানতম শক্তি মুখপাত্র প্রস্তাব করে, তারা নিজেরা বিএনপি আমাদের উপর দায় দিয়ে দায় রাখতে চাচ্ছে। তো আপনাদের দায়টা আসলে তাহলে কে নেবে? আপনাদেরকে নিতে হবে। আমার খুব আক্ষেপ হয় যে গণমাধ্যম এটা কোন পরিবর্তন হলো না। আমরা আগে সাংবাদিকতা দেখেছি যে সেখানে তুষ্ট সাংবাদিকতা, নেতাকে তো সমাধি করা, নেত্রীকে তো সমাধি করা, ঠিক এখন অতটা নাই, কিছুটা পরিবর্তন হয়েছে। যে আগামীতে যে আসলে আবার আগের মতন হবে না সেটা নিশ্চয়তা আসলে আমরা পাচ্ছি না। আমরা মনে করি যে আসলে সাংবাদিকদের জন্য সুরক্ষা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এইটা আমাদের দায়িত্ব। আমাদের দল ইস্তেহারে সাংবাদিকদের সুরক্ষা নিরাপত্তা এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করবে। আমি এখনো দেখি যে সংবাদ প্রকাশের পরে সেই সংবাদ আবার ডিলিট হয়ে যায়, তারা করে কিভাবে করে এটা পরবর্তীতে মেলানো যায়। তো আমাদের দল আমাদের যে নির্বাচন ইস্তেহার থাকবে সেখানে এটা উল্লেখ করা হবে যে যে সত্য এবং সঠিক নিউজ প্রকাশের পরে সেটা ভয়ের কাছে মাথা নত করে ডিলিট করা যাবে না। আরেকটা বিষয় উল্লেখ করি, আমার বাসা ঝিনাইদহ জেলা সদর উপজেলা, আমি নির্বাচনী কাজে প্রায় এলাকায় যাই। আমি গিয়ে দেখি যে ওই এলাকার যারা অন্যান্য নেতারা রয়েছে, ওই এলাকায় যারা নেতারা রয়েছে যাদের বিরুদ্ধে জনগণ অনেক অভিযোগ দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ঘুরপাক খায়, কিন্তু ওইখানকার সাংবাদিকরা সেই সংবাদগুলো আসলে প্রচার করে না। এটা একটা বড় সমস্যা যে ঢাকার যারা সাংবাদিক তারা অনেক কিছু লিখলে বললেও আমাদের তৃণমূলে আসলে সাংবাদিকতা নাই বলেছে। তৃণমূলে আমি দেখি যে নেতাকে তুষ্ট করা, মানে নিউজ বানাইতে হলে 1000 টাকা 2000 টাকা দিতে পারে। এটার কারণটা কি? এর কারণটা হলো যে তৃণমূলের সাংবাদিকরা বেতন ভাতা ঠিক মতো পায় না। এমন এমন সাংবাদিক আছে যে টেলিভিশনে কাজ করে বা কোনো গণমাধ্যমে কাজ করে, তাদের বেতন খুবই সামান্য, সেই বেতন দিয়ে সংসার চলে না। আমি একজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তিনি গণমাধ্যমে কাজ করেন। তিনি বলতেন আমার বেতন 5000 টাকা। ইসলামী বিশ্ববিদ্যালয় মানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তার বেতন মাত্র 5000 টাকা। এখন আমাকে বলেন যে এই সাংবাদিক কি করবে, তার পেটটা কিভাবে চালাবে? আমার কাছে দেখেছি যে অনেক সাংবাদিক এসে প্রোগ্রাম শেষে বলে যে ভাই কিছু দেন, সরাসরি বলেছে, সবাই না। তো তৃণমূলের এই বাস্তবতা ঢাকায় নাই, তৃণমূলের কথা বলছি। তো
এই সাংবাদিকতা আসলে পরিবর্তন করা দরকার ছিল। এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় সাংবাদিকতার নামে চাঁদাবাজি, মানে তৃণমূলের কথা বলছেন, ঢাকার কথা বলছেন, আমি স্পষ্ট করি এই মানুষগুলো কেন করে? আমি একজন বড় সাংবাদিকের সাথে কথা বলছিলাম, তিনি একটি হাউজের বড় দায়িত্বে আছেন। তিনি বলছেন যে আমরা তো হতাশ করে সাংবাদিকদেরকে ঠিক কোনো বেতন দিতে পারি না, এদের তো সন্তান আছে, ছেলে আছে, এদের তো আপনার স্ত্রী আছে, পরিবার আছে, জীবন চালাইতে পারে না। তো অনেক ক্ষেত্রে তারা বাধ্য হয়। তো এই বাধ্য হওয়া থেকে আমরা কেন আসলে আমাদের সাংবাদিকদের দূরে রাখতে পারলাম না? কেন আমাদের এই গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, তৃণমূলের সাংবাদিকদের বেতন ভাতা বৃদ্ধি করা, সেটা কেন হলো না? একই সাথে ঢাকার সাংবাদিকদের সাথে কথা হয়, এর আগে আমি যখন বলেছিলাম যে আমাদের সাংবাদিক ভাইদের বেতন ভাতা ঠিক মতন দেওয়া হয় না, অনেক জায়গায় দেওয়া হয় না। একজন সাংবাদিক ভাই প্রতিবাদ করেছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। বাট তারপরে আবার আমার ক্যামেরা ম্যান ভাইরা ঠিকই আমাকে বলে যে ভাই আপনি ঠিক কথা বলেছেন, যারা আমার ক্যামেরা ম্যান ভাইরা আছে, যে আমাদের বেতনটা আসলে অত বেশি পর্যাপ্ত না। এই ঢাকা শহরে থাকতে হলে আমার কাছে মনে হয় যে যদি আপনি নিম্নবিত্ত জীবনযাপন করেন, বাসা ভাড়া, সন্তানের স্কুল খরচ, সামগ্রিক খরচ, সংসার চালানো, 50,000 টাকার নিচে আসলে চলা যায় না। তো আমি দাবি রাখবো যে সাংবাদিকদের বেতন ন্যূনতম 50,000 টাকা করাবো, যারা গণমাধ্যমে কাজ করে। এটা যারা শহরে কাজ করে তাদের একরকম, গ্রামে একরকম, সেখানে খরচ কম, এবং যারা ক্যামেরা পার্সন আছে তাদের বেতনটা ন্যূনতম 40,000 টাকা করা উচিত, যারা ঢাকায় কাজ করে। আমার কাছে মনে হয় আমার প্রস্তাবনা স্ট্রাকচারাল বিষয়গুলো আমি শেষ করছি। আমি মনে হয় সেটা উল্লেখ করেছি যে সাংবাদিকদের সুরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে আমরা কাজ করবো। এটা ধারাবাহিক কার্যক্রম, এবং বিশেষ করে যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল, যদি এই সরকারি সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতো, তাহলে এই সাংবাদিকতা অনেক দূর এগিয়ে যেত। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি কিভাবে আসলে সাংবাদিকতার নামে বাতাবি, লেবু চাষ, উন্নয়নের গল্প, মিথ্যাচার, এগুলো করা হয়েছে। অর্থাৎ অতীতে যে সমস্যাগুলো হয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান করা একটি দলের দায়িত্ব, এবং সেই জায়গা থেকে আমরা সেই সমস্যা, সেই সংকটগুলো আসলে কিভাবে সমাধান করতে পারি, আমরা সেই বিষয়ে আমাদের ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে। আমরা সেখানে সেই বিষয়গুলো উল্লেখ করবো। আমি সর্বশেষ বলি যে ফটোকারের ব্যাপারে ভাই বললেন, আসলে এটা একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে আমি 5 মিনিটের বক্তব্য দিয়েছি, হঠাৎ করে আগে পিছিয়ে বাদ দিয়ে এমন একটা ফটোকার্ড তৈরি করা হচ্ছে। আর মানুষও এরকম যে আসলে ওই ফটোকার্ড শুনে কমেন্ট করে, শেয়ার করে, পুরো নিউজটা শেয়ার দেয় না, এই ফটোকার্ড ডাউনলোড দিয়ে ফেসবুকে শেয়ার করে দেয়। এরপরে মানুষের কাছে মনে হয় যে রাশেদ কি বলবো, মুশফিক কি বলবো, তাই না, আমাদের মিডিয়াটা কি বলবো। এই সমস্যাগুলো আমরা দেখি। আমি সাংবাদিক ভাইদের প্রতি এবং গণমাধ্যম হাউসের প্রতি অনুরোধ রাখতে চাই, আপনারা ফটোকার্ডের নীতিমালা তৈরি করেন। ফটোকার্ড বাদ দিতে হবে এটা না, আর একটা নীতিমালা তৈরি করেন কিভাবে আসলে এই ফটোকার্ড প্রচার করা যাবে, কি লেখা যাবে, কি লেখা যাবে না। এইটা বড় একটা সমস্যা। নানান ভাবে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে তাদের আসলে চরিত্র হনন করা হচ্ছে। আমার আর খুব বেশি বলার নাই। আমি সর্বশেষ বলি যে সাংবাদিকতা যারা করেন, অনেকে মিথ্যা সংবাদ প্রচার করে, অনেকে গুজব প্রচার করে, অনেকে যাকে নিয়ে নিউজ করা হয় তার বক্তব্য, মন্তব্য নেওয়া হয় না। আমার মনে হয় যে এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যায়, এগুলো সাংবাদিকদের ভাবতে হবে। গণঅভ্যুত্থানের পরে আমাদের আসলে আচরণের পরিবর্তন খুব বেশি হয়নি। আমাদের আচরণের পরিবর্তন করতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তারা আমাদের কাছে বলছে যে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেবে। তো এখন আমরা এই মুহূর্তে মোটামুটি সবাই সংশয়ের মধ্যে পড়ে গিয়েছি। বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেভাবে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল, ঐক্যমত্য কমিশন এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল যে এইভাবে আসলে সরকারের কাছে তারা সুপারিশ করবে। কিন্তু 9 মাসের আলোচনা কোন গুরুত্ব না দিয়ে তারা ওই 9 মাস পূর্বে যে ধরনের প্রস্তাবনা ছিল, ওই ধরনের একটা সুপারিশ সরকারের কাছে তারা উত্থাপন করেছে, এবং সেই সুপারিশ নিয়ে এখন আমরা লক্ষ্য করছি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন। তো সেক্ষেত্রে নির্বাচন হয় কি হয় না, সেটা নিয়ে এক ধরনের সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। তো এই জন্য সাংবাদিক থেকে শুরু করে যারা সুশীল সমাজে রয়েছে, আমাদের সবাইকে সচেতন থাকা দরকার। বাংলাদেশের জন্য, বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য একটা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এবং সংস্কারের অন্যতম উপাদান হলো নির্বাচন। শুধুমাত্র অন্যান্য সংস্কার না, এমনকি গণমাধ্যম
সংস্কারের জন্য অন্যতম উপাদান হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যদি গণতন্ত্রের পক্ষে সরকার আসে, আমি এগুলো বিশ্বাস করি। সাংবাদিকদের যে সমস্যাগুলো আছে, সাংবাদিক ভাইদের যে সমস্যাগুলো আছে, আমাদের ক্যামেরা পার্সনদের যে সমস্যাগুলো আছে, এবং শেখ হাসিনার আমাদের সাংবাদিকতার নামে আমরা যা দেখেছি, এগুলো ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আমি আবারও বলতে চাই যে সরকারের মেয়াদ মাত্র 3 মাস আছে। এই 3 মাসের মধ্যে সরকার যদি গণমাধ্যম সংস্কার কমিশনের যে ধরনের প্রস্তাবনাগুলো ছিল সেইগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেকটা আসলে গণমাধ্যম স্বাধীনতার দিকে যাবে, গণমাধ্যম যেভাবে আসলে আমরা প্রত্যাশা করি সেই দিকে যাবে। সেই জন্য সরকারকে কাজ করতে হবে। মানে সঠিকভাবে থাকলে আমাদের কথাগুলো শুনলে আরো ভালো হতো। তারা আমাদের কথাগুলো শুনতে চান না, সরকারও শুনতে চান না, তারা একটা বলে চলে যান। আমাদের যে কথা থাকে, আমরা এখনো পর্যন্ত আমার খুব দুঃখ লাগে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, যার কাছে আমাদের অনেক কিছু চাওয়ার আছে, আমাদের অনেক কিছু পাওয়ার ছিল, অনেক প্রত্যাশা আছে, এখনো পর্যন্ত তিনি একটা প্রেস মিটিং ফেস করেন নাই। আমাদের সাংবাদিকরা কি চায়? সাংবাদিকদের সাথে আলাদা করে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা মত বিনিময় করেননি। তাহলে এই 15 মাসে তিনি কি করলেন? আমাদের সাংবাদিক, আমাদের এই দেশের মানুষ, আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা, তাদের কথাগুলো আপনি কেন শুনবেন না? দেশের বাইরে গিয়ে আপনি গোল টেবিল করেন, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন অখ্যাত সাংবাদিককে আপনি সাক্ষাৎকার দেন, কিন্তু এই দেশে অনেক বড় বড় সাংবাদিক আছে, আমাদের সাংবাদিকরা আছে, তারা হোক খারাপ, আমি ধরে দিলাম যে তারা হতো আন্তর্জাতিক মানের সাংবাদিক না, কিন্তু তাদেরকে বোঝানো, তাদেরকে উৎসাহ দেওয়া, এই কাজটা প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল, এই কাজটা তথ্য উপদেষ্টার দায়িত্ব ছিল। আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে ইগনোর করা হয়েছে। তারা সাংবাদিকদের একদমই গুরুত্ব দেননি। সাংবাদিকদের যদি আমরা উৎসাহ না দিতে পারি, গুরুত্ব না দিতে পারি, তাহলে এই সাংবাদিকরা কিভাবে আসলে আরো ভালোভাবে কাজ করবে? তাদেরকে আমাদের বোঝানো দরকার ছিল, তাদের নিয়ে বসা দরকার ছিল, জানা দরকার ছিল আপনাদের সমস্যা কি, আপনি কত বেতন পান, আপনার কত হলে ভালো হয়, এই কথাগুলো আসলে জিজ্ঞেস করা হয়নি। এটা প্রধান উপদেষ্টার কাছে আমার আক্ষেপ। আমি তার কাছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করছি, অন্তত আমাদের এই সাংবাদিকরা তারা আন্তর্জাতিক মানের না হোক, তারপরে একটা দিনের জন্য হলেও আপনি তাদেরকে ফেস করেন, একটা প্রেস মিটিং এর আয়োজন করেন, তাদের প্রশ্নের উত্তর দেন। প্রধান উপদেষ্টা এই কাজটা করছেন না, এইভাবে আপনি সাংবাদিকদের ইগনোর করতে পারেন না, আপনাকে জবাবদিহিতা করতে হবে। সাংবাদিকরা জানতে চায় যে আপনি গত 15 মাসে কি কাজ করেছেন, আপনি কতটুকু সংস্কার করেছেন, কেন দলগুলোর মধ্যে আপনি একতা ধরে রাখতে পারেননি, আপনার কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আপনি কেন পূরণ করতে পারেননি। আপনাকে যারা দায়িত্ব দিয়েছিল আমরা মেনে নিয়েছিলাম, সমর্থন দিয়েছিলাম, কিন্তু আপনি সবসময় বলেছেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ছাত্রদের দল গঠন করতে হবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কথাটা আমরা তো মানুষ, আমাদের কথা মতো আপনাকে শোনা দরকার। আপনি দলগুলোকে ডাকলেও কি কোনো কথা শুনতে চান না, 1 মিনিট 2 মিনিটের বেশি কথা বলতে দেন না, ঐক্যমত কমিশনের কথা বলতে পারি নাই, মানে আমরা কথা তো বলতেই পারি নাই। সরকার আমাদেরকে, হাসিনার আমাদের যেভাবে আমাদেরকে চেপে ধরা হতো, সাংবাদিকদেরকে ঠিক একইভাবে তো চেপে ধরা হয়েছে, কথাগুলো শুনতে চাওয়া হয়নি, আমাদের কথাগুলো বলতে দেওয়া হয়নি। এইভাবে তো গণমাধ্যমের সংস্কার হবে না, দেশের সংস্কার হবে না। সুষ্ঠু নির্বাচনের কথা তো আপনি বলেই যাচ্ছেন, প্রতিদিন মিডিয়ার সামনে বলছেন সুষ্ঠু নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো নির্বাচনের জন্য তো পরিবেশটা ইম্পর্টেন্ট। সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি পরিবেশটা দেখেন? আপনাদের কাছে তো সমস্ত তথ্য রয়েছে, সবকিছু আপনারা নিউজ করেন, পরিবেশটা সরকার কি তৈরি করতে পেরেছে? গতকালও দেখলাম যে চট্টগ্রামে বিএনপির মনোনীত একজন প্রার্থী, তাকে গুলি করা হয়েছে, স্পট একজন মারা গেছে, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন। তো এইভাবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো আমি সেটাই বলছি, এখন তো এইভাবে আপনি বললেন যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, তাহলে বিএনপি একজন প্রার্থী গুলিবিদ্ধ হলো, গতকাল প্রধান উপদেষ্টা মধ্যরাতে নিন্দা জানিয়েছে। আপনার কাজ কি শুধু নিন্দা জানালো? যখন নুরুল্লাহপুরের উপর আমাদের দলীয় কার্যালয়ের সামনে হামলা হয়, আপনি নিন্দা জানিয়েছিলেন, এখনো কি আপনি গ্রেপ্তার করতে পারেননি? গতকাল যে গুলি চালানো হলো, কাউকে ধরতে পারবেন? তাহলে আপনি বলছেন যে সুষ্ঠু নির্বাচন করবেন, এটা কি সুষ্ঠু নির্বাচনের আলামত? আপনারা সাংবাদিক ভাইয়েরা একটু প্রধান উপদেষ্টাকে যেখানে পান একটু ধরেন, তিনি কথা বলতে চান না, আপনারা যান, মাইক্রোফোনটা বাড়িয়ে দেন যে আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে। আজকে শফিক ভাই আসলে তাকে জিজ্ঞেস করবেন, আপনি তো প্রতিদিন বলেন সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা তৈরি করতে পেরেছেন? এই যে চট্টগ্রামে হামলা হলো, রাওয়াজানের গুলাগুলি, এইখানে মারামারি, গ্রামগঞ্জের খোঁজ খবর রাখে না তো? বড় বড় পদ পাইছে, চেয়ার পাইছে, বেতন পাচ্ছে, আর মিনিস্টারের গাড়িতে চলছে, মন্ত্রীপাড়ায় বসতেছে, আরাম করে আছে, দেশের কোনো খোঁজ তারা রাখতেছে না। এইভাবেই 15 মাসে সংস্কার করা যায়নি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি প্রশ্ন তুলেছেন, জনগণের মনে সন্দেহ, আসলে নির্বাচন হবে? ঠিক আমিও আজকে অনুষ্ঠান থেকে আমি প্রশ্ন তুলছি, সরকার কথা বলছে, প্রতিদিন বলছে যথাসময়ে নির্বাচন হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সর্বশেষ ঐক্যমত কমিশনের যে ধরনের আচরণ, যে ধরনের প্রতারণা দেখলাম,
তারা আজকে আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। শেষ করে দিই, আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। দলগুলো বসো, 7 দিনের আলটিমেটাম দেওয়া হলো। আমরা যদি দলগুলো বসবো, আলোচনা করবো, আপনাদের কাজটা কি? পদত্যাগ করেন, আমাদের কাছে ক্ষমতা ছেড়ে দেন। আমরা তো ঐক্যমতে আসতে পারি নাই। দায়িত্ব ছিল আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না। আপনারা নির্বাচন আদর করবেন, নাকি আমাদের মধ্যে মারামারি লাগিয়ে আরেকটি একাগ্র সৃষ্টি করে আমরা হাসিনাকে ফিরিয়ে আনবেন? সেই সন্দেহ সংশয় পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।